ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে একটু আলোচনা করতে চাইছি এনুমারেশন ফর্ম এসআইআর থেকে যে প্রাপ্ত এনুমারেশন ফর্ম তার কিছু কলম ফিল আপ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা নিয়েই জনসাধারণের কাছে এবং অবশ্যই নির্বাচন কমিশনের কাছে আমার এই প্রশ্ন। আশা করছি আপনারাও সহমত হবেন যদি আমার মতন সমস্যায় আপনারা পড়ে থাকেন। প্রথমেই বলি, ভারতের নির্বাচন কমিশন গণনার যে ফর্ম দিয়েছে বাড়ি বাড়ি, গতকাল থেকে দেওয়া শুরু হয়েছে, আগামী ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এর মধ্যে বিএলও অফিসাররা যারা 3বার করে আসবেন, একবার দিতে আসবেন, একবার নিতে আসবেন ও হয়তো এই সংক্রান্ত ব্যাপারে পরামর্শের জন্য বা জানার জন্য আরও একবার তারা আসবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের নাম এবং নাম্বার দেওয়া থাকলেও এই ফর্মে তাদের সঙ্গে যোগাযোগ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাদের ব্যাপারটি নিয়ে তারা হয়তো ট্রেনিংয়ে যেভাবে জনসাধারণকে বোঝানোর কথা, দেখানোর কথা, তারা সে কাজটি করবেন। কিন্তু যে ফর্মটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে সেই ফর্মটির আমি সমালোচনা করছি বেশ কিছু জায়গা নিয়ে। প্রথমত, একেবারে টপে 5টা কলম আছে। পাশাপাশি এই 5টা কলমের মধ্যে প্রথম কলমে আছে নির্বাচকের নাম, এপিক নাম্বার, ঠিকানা, পিন সহ। তো এখন প্রশ্ন হচ্ছে, এই এপিক নাম্বারটা কোন সময়ের ভিত্তিতে এই এপিক নাম্বার সেটা উল্লেখ করা থাকলে বুঝতে সুবিধা হতো। অনেক সময় এপিক নাম্বার 2002 সাল ও তার পরবর্তীকালে যে সাম্প্রতিককালে নাম্বার উঠেছে বা নাম উঠেছে তাদের সেই নাম্বার বা নাম কিনা সেটা এখানে উল্লেখ করা নেই। যেহেতু 2002 সালের শেষ এই নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর হয়েছিল, তাই এই নাম্বারটি যে ওই সময়ের সেটা নিশ্চিত হওয়ার জন্য উল্লেখ থাকা বাঞ্ছনীয় বলে মনে হয়। দ্বিতীয় কলমে ক্রমিক সংখ্যা। আমার হাতে যে ফর্ম আছে সেই ফর্মের ভিত্তিতে বলি, এখানে ক্রমিক সংখ্যা 228, অংশ নাম্বার ও নামও দেওয়া রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে জানতে পাচ্ছি এটা 2025-এর ভিত্তিতে, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা এখানে কোনো উল্লেখ করা নেই। তৃতীয় কলমে আছে একটা স্ক্যানার, যা স্ক্যান করে দেখে নিতে পারা যাবে তার মধ্যে বিভিন্ন তথ্য কি আছে না আছে। এটা নিয়ে আমার কোনো সমালোচনা নেই, খুব ভালো একটা কাজ। তারপরে পুরনো একটা ছবি, সাদা কালো, এবং সেই ছবিটার পাশে সাম্প্রতিক ফটো সাটুন বলে একটা ফাঁকা ঘরে লেখা রয়েছে, ওখানে নতুন একটা ফটো দিতে হবে, যা পরবর্তীকালে ভোটার লিস্ট সংশোধন হয়ে আসার পর সাম্প্রতিককালের দেওয়া ছবিটাই আবার ওই ভোটার আইডেন্টি কার্ডে হয়তো সংযুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি বাধ্যতামূলক? যদি বাধ্যতামূলক হয় তাহলে সেটা উল্লেখ থাকা এই কলমেই উচিত ছিল। যদি বাধ্যতামূলক না হয় তাহলেও সেটা জানানো দরকার ছিল। কারণ সাম্প্রতিক যে ছবিটি আমি অনলাইন থেকে ডাউনলোড করি, ভোটার আইডেন্টি কার্ড, সেখানে কিন্তু আমার ছবি নতুন দেওয়া রয়েছে। তাহলে সেক্ষেত্রে আবার নতুন দেওয়ার কি প্রয়োজন আছে? আমি এটার বুঝতে একটু অসুবিধা হলো বলেই জানালাম। আর এছাড়াও যে আমি বলছি, আপনাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম একটা ফর্ম আপনাদের সামনে দেখাতে এই মুহূর্তে পাচ্ছি না বলে। কিন্তু যদি কলম থাকতো, অর্থাৎ ক্রমিক নাম্বার দিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে, তাহলে হয়তো আমি কোন কলমের কথা বলছি, কোন রোয়ের কথা বলছি তা আপনাদের বুঝতে সুবিধা হতো। প্রথমেই বলি, 3টে ছক আছে। চোখে দেখা মাত্রই মনে হবে 4টি ছক, কিন্তু প্রথম ছকটি যে দেওয়া রয়েছে তার 1 নম্বর কলম, ওই যে কলম বলছি ঠিকই, কিন্তু এখানে কিন্তু সেরকমভাবে কোনো নাম্বার দেওয়া নেই। তো সেই কলমের বাঁদিকে দেওয়া রয়েছে জন্ম তারিখ, তারিখ, মাস, বছর। বেশ ভালো কথা, ওটা ডান দিকে লিখতে হবে, সেও না হয় বুঝলাম।
দ্বিতীয় কলমে আর কি ওটা উল্লেখ করতে হবে। প্রথম কলমের প্রথম রো এটা গেল। দ্বিতীয় কলমে বলা হচ্ছে আধার নাম্বার ঐচ্ছিক। এখন আমি বিএলওকে সরাসরি জানতে চেয়েছিলাম, তো আমি 12টা নাম্বারের মধ্যে 8টা নাম্বার ডট দিয়ে শেষ 4টি নাম্বার লিখেছিলাম। বিএলও সূত্রে জানতে পারলাম যে দিলে পুরোটাই দিতে হবে, না দিলে দেওয়ার দরকার নেই। আমি বললাম তো অসুবিধা কি আছে 8টা ডট দিয়ে যদি আমি শেষে 4টে নাম্বার দিই? কারণ সত্যি কথা বলতে কি, ইউটিউব দেখে ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভ্রান্ত হচ্ছি। বিভিন্ন ইউটিউবে বিভিন্ন রকমভাবেই সেটাকে প্রকাশ করা হচ্ছে। আর আমার প্রশ্ন এখানেই, কেন এই যে ফর্মটি দেওয়া হয়েছে তার উল্টো দিকের পৃষ্ঠায় বিস্তৃত বিবরণ দেওয়া থাকবে না যে আধার নম্বর দেওয়াটা বাধ্যতামূলক নয় বা দিলে পুরোটাই দিতে হবে? আমি আমার পরিচিত আর এক বিএলওর কাছ থেকে জানতে পারলাম যে না, এরকম কোনো ব্যাপার নেই যে দিলে পুরোটাই দিতে হবে, না দিলে পুরোটা দেবে না, সেরকমও নয়, আংশিক উল্লেখ করাও যাবে। আসলে এই আধার নাম্বার নিয়ে অনেক রকম জাল জচ্চুরির ব্যাপার ঘটে থাকে, কোনো নিশ্চয়তা পাওয়া যায় না। পরিচিতির সূত্র ধরে হয়তো আমি কাউকে দিলাম, কিন্তু তার কাছে পৌঁছানোর পর কে কখন তার থেকে এই আধার নাম্বার নিয়ে কীভাবে অন্যরকম কাজের সঙ্গে জড়িয়ে দেবে, সেটাই একটা আতঙ্কের ব্যাপার। যাই হোক, চলে আসি মোবাইল নাম্বার। এখানেও বিভিন্ন চ্যানেল থেকে জানতে পারছি যে ফর্ম ফিল আপ করছে তার ফোন নাম্বার থাকলে সেটা দেওয়াই বাঞ্ছনীয়, অথবা সব ফর্মের ক্ষেত্রে একটা ফোন নাম্বার থাকলেও চলবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বাড়িতে যে 10 জন সদস্য, তার এই মুহূর্তে 3 জন বাড়িতে থাকে না। একজন অর্থাৎ আমার বাবা প্রয়াত হয়েছেন, আর আমার ভাইজি তার বিয়ে হয়ে গেছে এবং ছেলে সে পড়াশোনা সূত্রে বাইরে থাকে। এই পরিস্থিতিতে তাদেরও ফর্ম এসছে, কিন্তু বাবারটা আসেনি। আর সেক্ষেত্রে 10 জনের মধ্যে 7 জন সেখানে তাদের যে 2টো করে ফর্ম দেওয়া হয়েছে তার মধ্যে একজন আমার বাড়িতে যে ভোটার হয়নি, তারটা আসেনি। তো সব মিলিয়ে এই যে ফর্মগুলো পেলাম, এত কিছু ফিল আপ করতে গিয়ে যদি কোনো কলম নিয়ে, কোনো রো নিয়ে আমার মনে প্রশ্ন জাগে, তাহলে যদি একটা সংখ্যা দিয়ে চিহ্নিত করা যেত যে 1 নম্বরে জন্ম তারিখ, 2 নম্বরে আধার নাম্বার, 3 নম্বরে মোবাইল নাম্বার, 4 নম্বরে পিতা বা অভিভাবকের নাম, 5 নম্বরে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, অর্থাৎ এইগুলো নাম্বারিং করা থাকলে বুঝতে সুবিধা হতো। এবং শুধু তাই নয়, এই অংশটি যার নামে এই ফর্ম, তার তথ্য ফিল আপ করতে হবে, অর্থাৎ এই অংশটিকে এ বলে চিহ্নিত করা যেতেই পারত। তাহলে আমি যখন কোনো কিছু জানতে চাইব, তখন এর 3 নম্বর কলম কিভাবে ফিল আপ করবো, প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন রকম মনের মধ্যে আসে। তা জানার জন্য এই ধরনের ABC 3টে পাঠ করা থাকলে সুবিধা হতো। আর চলে আসছি পরের অংশটায়, অর্থাৎ আমার ভাবনা অনুযায়ী বি পার্ট। সেখানে সর্বশেষ SI এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এখানে নির্বাচকের নাম, ধরা যাক আমি আমার মায়ের নামটা লিখলাম। এপিক নাম্বার 2002 সালে তিনি ভোট দিয়েছিলেন, তার নাম আছে ভোটার লিস্টে, সেটা দেখে এপিক নাম্বারও বসিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আত্মীয়ের নাম 3 নম্বর কলমে, যদিও 3 এখানে উল্লেখ করা নেই, যেটা আমার একটা প্রশ্ন থাকলে ভালো হতো। এখন আত্মীয়র নাম আমি আত্মীয় হিসাবে কাকে চিহ্নিত করব? এটাও আমি দেখলাম ইউটিউবে বাবার নাম দিতে বলা হচ্ছে। রক্তের সম্পর্ক, বাবার নাম দেওয়াই ভালো আত্মীয় হিসাবে। এখন আত্মীয়র যে ডেফিনেশন, সেই বিচার করলে বাড়িতে একটা অনুষ্ঠান হলে আপনি সবাই বুঝতে পারছি কারা আত্মীয় হিসাবে উপস্থিত থাকেন। এখন এখানে যদি সেটা মেনশন করে দেওয়া হতো যে বাবা, মা, কাকা, জ্যাঠা, মহিলাদের ক্ষেত্রে বিয়ের আগে তারা তার আত্মার সঙ্গে সম্পর্কিত বলে তারা আত্মীয়। কিন্তু
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্ত্রীর কাছে স্বামী বা স্বামীর কাছে স্ত্রী, এ তো কম বড় আত্মীয় নয়। তাহলে সেখানে স্বামীর নাম কেন দেওয়া যাবে না? যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে প্রশ্ন, যদি স্বামী না থাকে তাহলেই বা সেখানে কি লেখা হবে? এইসব দ্বন্দ্বগুলো দূর করবার জন্যে আমার মনে হয় পত্রপত্রিকায়ও এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার দরকার আছে। নির্বাচন কমিশনের তরফ থেকেও সোশ্যাল মিডিয়ায় তাদের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে যারা বিএলও ট্রেনিং নিয়েছেন তাদের মতন করেই পাবলিকলি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করলে মনে হয় আরও ভালো হতো। সম্পর্ক, অর্থাৎ আমি একজনের কাছ থেকে জানতে পারলাম এই জায়গায় বাবার নাম দিতে হবে, আর সম্পর্ক যেহেতু স্বামী তাই সেটা উল্লেখ করতে হবে। বেশ ভালো কথা। কিন্তু ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, বিবাহিত মহিলার শ্বশুর মানে বাপের বাড়িতে থাকাকালীন যারা ছিলেন তার পিতা বা মাতা, তাদের নাম দিতে হবে। এখন এই বিভ্রান্তি কে দূর করবে? যদি ভুল করে থাকি ফর্ম কি অধিক পাওয়া যাবে? সে সম্পর্কেও কোনো ধারণা আপাতত পাচ্ছি না। যাই হোক, তারপরে রাজ্যের নাম, জেলা এগুলো না হয় উল্লেখ করলাম, কিন্তু সেটা ওই 2002 সালে নির্বাচক তালিকা অনুসারে। এখন এই তথ্যগুলো পাবো কোথা থেকে? হয়তো গুগল সার্চ করে এই তথ্যগুলো পাওয়া যাবে, কিন্তু যদি কোনো মহিলার ওই 22-23 বছর আগে বাপের বাড়ির লোকজনই আর অবশিষ্ট নেই, তিনিও কোথায় ভোট দিয়েছিলেন অথবা দিতে পারেননি, তার নাম নতুন করে নথিভুক্ত হচ্ছে, সেক্ষেত্রে ওই পিতার নামের তালিকাটাই বা কোথা থেকে পাবো? তাহলে সেক্ষেত্রে একটা সার্চ অপশন থাকলে ভালো হতো, যে অমুক এলাকা অমুক নাম, তাহলে সেক্ষেত্রে তার কন্যা এই নাম, এই তথ্যগুলো দিয়ে সার্চ করে যদি পাওয়া যেত তাহলে আরো ভালো হতো। এবার চলে আসি সি দাগের কলমে। আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIARA দেওয়া আছে, এখানেও ওই একই কথাই বলবো। ফিল আপ করতে গিয়ে লক্ষ্য করা যাচ্ছে যে ওই কলমগুলোর প্রত্যেকটার নাম বাদ থাকলে আলাদা করে সুবিধা হতো, অথবা যেগুলোই বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো ফিল আপ না করে যদি এই বিএলও অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং তিনি যদি সেগুলো পরে জানতে চান, তাহলে সেক্ষেত্রে তথ্যগুলো কিভাবে পাওয়া যাবে, তার কাছ থেকে জানলে পাওয়া যাবে কিনা, এগুলো আরো বেশি জরুরি ছিল জানানোটা। যাই হোক, এখানে একটাই স্বস্তির যে দুটো কপি করে দেওয়া হয়েছে, একটা রিসিভ কপি হিসাবে যিনি নির্বাচক তিনি কাছে রাখতে পারবেন শেষ পর্যন্ত যে জমা দেওয়া হয়েছে, আর আরেকটা কপি সাবমিট করার কথা বিএলওর কাছে। তো সেক্ষেত্রে হয়তো কিছুটা স্বস্তির এটাই যে ডকুমেন্টস আমি যে সাবমিট করেছি তার সই সহ সেটা আমার কাছে রয়েছে, কিন্তু কোনটা রিসিভ কপি আর কোনটা অফিস কপি সেরকম কিছু উল্লেখ করা নেই। তাহলে দুজনেরই সই থাকার কথা, আমি যে জমা দিচ্ছি এবং আমি যে পেয়েছি দুজনেরই সই থাকলে সেটা সুবিধা হয়। যদিও এটা আছে ওইভাবেই উল্লেখ করা, কিন্তু আমি যাকে দিচ্ছি তিনি যে জমা দেবেন সেই জমা দেওয়ার নিশ্চয়তাটা আমি পোর্টাল থেকে কিভাবে জানতে পারবো বা পোর্টালে ঢুকতে পারবো তা জানার জন্য আরো সরলীকরণ হলে ভালো হতো। তো মোটামুটি হচ্ছে এই বিষয়টি এরকমই যে যে সমস্ত মহিলারা এই 2002 সালের আগে পরে কাছাকাছি সময়ে বিবাহিত হয়েছেন অথচ এদেশে তাদের কোনো অস্তিত্বই ছিল না, সেক্ষেত্রে তারাই বা কিভাবে তাদের পিতামাতার নাম নথিভুক্ত করবে আত্মীয় হিসাবে? সেখানে কি স্বামীর নাম দেওয়া যাবে না যাবে না, এটাও আমার একটা প্রশ্ন। আরও দ্বন্দ্ব ছিল 4 তারিখের আগে ফর্মটা বাংলায় হবে না ইংরাজিতে হবে, তো শেষ পর্যন্ত দেখলাম বাংলাতেই এসছে, কিন্তু আমি ইংরাজিতেই ফিল আপ করেছি বা করছি। আমার যে প্রায় 14খানা ফর্ম ফিল আপ করতে হবে তার একটাই কথা যে বাংলায় লিখতে গিয়ে
এক এক জায়গায় এক এক রকম বানান, আর সেটা ইংরাজিতে যখন পোর্টালে তোলা হবে তখন সেখানে সেটার বানানে আলাদা উচ্চারণ হয়ে যেতেই পারে, কারণ সমস্যা আছে বিভিন্ন বাংলা শব্দের ইংরাজি নামকরণ করতে গেলে সমস্যা দেখা দেয়। যাই হোক, আমার মনের কথাই আমি শুধুমাত্র বললাম। এখানে সমালোচনা বলতে এটাই যে এই ফর্মগুলো ফিল আপ করবার ক্ষেত্রে মিডিয়া যদি আরও সচেতন হতো, তাহলে সংবাদপত্রে যদি একে নিয়ে বিজ্ঞাপন দেওয়া হতো, তাহলে সেক্ষেত্রে আরও ভালো হতো বলে আমার বিশ্বাস। ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন। যদি আমার সঙ্গে সহমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।